শোভনবাবু তার স্ত্রী শালিনী দেবী এবং দুই মেয়ে রীতা ও দিয়ার সঙ্গে বাস করে। শালিনী দেবী হলো তার দ্বিতীয় পক্ষের বউ, অর্থাৎ শোভনবাবুর প্রথম বউ রচনা দেবী মারা গেলে সে শালিনী দেবীকে বিয়ে করে। আর দিয়া হলো শালিনী দেবী এবং শোভনবাবুর মেয়ে। অন্যদিকে রীতা শালিনী দেবীর সৎ মেয়ে। শালিনী দেবী অত্যন্ত রাগী হওয়ায় রীতা তার সৎ মাকে ভীষণ পরিমাণে ভয় পায়। আর শালিনী দেবী সেই সুযোগ নিয়ে রীতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়। আর রীতা যদি কোনো কাজ করতে ভুল করে তখন সে ইচ্ছা করে তার হাতে এবং পায়ে লাঠির বাড়ি মারে। একদিন, শালিনী, আমি ঠিক করেছি আমি আর কিছুদিনের মধ্যেই আমার দুই মেয়ের সম্বন্ধ থেকে বিয়ে দিয়ে দেব, কারণ মেয়েদের বেশি বয়স পর্যন্ত বাড়িতে রাখা একদম ঠিক নয়। তাই তুমিও প্রস্তুত হতে শুরু করো দুই মেয়ের বিয়ের জন্য, বুঝেছো? দুই মেয়ে আবার কি বলছো? আমি শুধু দিয়ার বিয়ের জন্য প্রস্তুত হতে পারবো, কিন্তু তোমার বড় মেয়ের বিয়ের জন্য প্রস্তুত হতে পারবো না। আর তুমি যদি এখন রীতাকেও বিয়ে দিয়ে দাও তাহলে এত বড় বাড়ির কাজ কে করবে শুনি? তাই রীতাকে এখন বিয়ে দিতে হবে না। তুমি এরকম কথা বলেই তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না। সবসময় আমার বড় মেয়েকে সৎ মেয়ে বলে গাধার মতো খাটিয়ে নাও, আর কোনো ভুল করলে ওকে অসভ্যের মতো মারো। এটা কিন্তু একদমই ঠিক নয়। বিশেষ করে তোমার মায়ের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার বড় মেয়ের বিয়ে আগে দেবো, বুঝেছো? নিজের বড় মেয়ের হয়ে যে এত সাফাই গাইছো, তুমি কি ভুলে গেছো যে এই সংসার আমার বাবাই টানে? তোমার আগের মতো আর ইনকাম নেই, তাই আগে এসব কথা মনে রেখে তারপরে নিজের বড় মেয়ের হয়ে গান করো। আর পারলে কোনো কানা খোড়া ল্যাংড়া দেখে নিজের বড় মেয়ের বিয়ে দাও, যাতে এক চাকরানিকে বিয়ে দিয়ে বাড়িতে আরেকটা চাকর নিয়ে আসতে পারি। এই বলে শালিনী দেবী সেখান থেকে চলে যায়। শোভনবাবুরও আর কিছু করার থাকে না, তাই তারা স্বামী স্ত্রী দুজনে মিলে দিয়ার জন্যই বিয়ের সম্বন্ধ ঠিক করে। আর অন্যদিকে শালিনী দেবী রীতার বিয়ের জন্য এক গরিব পরিবারের রুগ্ন ছেলে স্বপনের বিয়ে ঠিক করে, যাতে শালিনী দেবীর সৎ জামাইকে বাড়িতে নিয়ে আসতে পারে আর সৎ মেয়ের সঙ্গে সৎ জামাইকেও চাকরের মতো খাটাতে পারে। আর অন্যদিকে দিয়ার বিয়ে ঠিক হয় বড়লোক বাড়ির ছেলে প্রীতমের সঙ্গে। মা, আর কিছুদিন পরেই আমার বিয়ে হবে, তাই আমি ঠিক করেছি বিয়ের দিন আমি একটা সুন্দর দামি ব্রাইডাল লেহেঙ্গা পরবো। আর আমি দাদুকেও ফোন করে সেই কথা বলেছি। দাদু বলেছে তোমাকে টাকা পাঠিয়ে দেবে, তাই তুমি আমাকে লেহেঙ্গাটা কিনে দিও, কেমন? হ্যাঁ রে বাবা, তোর দাদু আমাকে অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে, তাই আজকে আমি তোর জন্য ব্রাইডাল লেহেঙ্গা কিনে নিয়ে আসবো। এই বলে শালিনী দেবী নিজের মেয়ের জন্য এক বড় দোকান থেকে সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনে নিয়ে আসে। বাড়িতে এসে শালিনী দেবী দিয়াকে বারবার ডাকলেও দিয়া যেহেতু কানে হেডফোন লাগিয়ে গান শোনে, তাই সে নিজের মায়ের ডাক শুনতে পায় না। তাই শালিনী দেবী সেই লেহেঙ্গা সোফার উপর রেখে দিয়ে দিয়ার ঘরে চলে যায়। আর তখনই সেখানে রীতা চলে আসে। সোফার উপর একটা সুন্দর দামি ব্রাইডাল লেহেঙ্গা দেখে রীতা ভীষণ পরিমাণে খুশি হয়। বাহ, এই লেহেঙ্গাটা কি সুন্দর! আমার মনে হয় বাবা আমার বিয়ের জন্য এই লেহেঙ্গাটা কিনে এনেছে, কারণ কালকে সন্ধ্যাবেলা আমি বাবাকে বলেছি আমার জন্য একটা লেহেঙ্গা কিনে নিয়ে আসতে। আমি বিয়ের দিন লেহেঙ্গা পরতে চাই বলে বাবা আজকেই আমার জন্য লেহেঙ্গা কিনে নিয়ে চলে এসেছে। এই বলে রীতা সোফার উপর থেকে লেহেঙ্গাটা তুলে নেয় এবং সে নিজের ঘরে গিয়ে আয়নার সামনে সেই লেহেঙ্গাটা নিজের গায়ে পরে দেখে। রীতাকে সেই লেহেঙ্গা পরে খুবই সুন্দর দেখায়। অন্যদিকে শালিনী দেবী এবং দিয়া সোফার সামনে এসে সেই লেহেঙ্গা খুঁজতে শুরু করে। তখন তাদের রীতার দিকে চোখ পড়ে আর তারা দেখে যে রীতা সেই দামি ব্রাইডাল লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এই দেখে শালিনী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। বদমাইশ মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের বিয়ের জন্য কিনে নিয়ে আসা ব্রাইডাল লেহেঙ্গা পরে ফটো তুলছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? এই, তুই আমাকে আর আমার মেয়েকে জিজ্ঞাসা করে এই লেহেঙ্গাতে হাত দিয়েছিস? কি অসভ্য মেয়ে! মা, তুমি আমার জন্য অনেক টাকা খরচা করে এই লেহেঙ্গাটা কিনে নিয়ে এসেছো না, তাই রীতা এই লেহেঙ্গাটা চুরি করেছে। আসলে এরও তো বিয়ে, তাই আমার মনে হয় এরও নিশ্চয়ই দামি লেহেঙ্গা পরার শখ হয়েছে। আসলে কিছুদিন ধরে একে আমি লাঠির বাড়ি মারিনি তো, তাই এ হাতির পাঁচ পা দেখছে। আজকে আমি একে উচিত শিক্ষা দেব। দিয়া, আমার ঘর থেকে মোটা লাঠিটা নিয়ে আয় তো। তাদের এমন কথা শুনে রীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তাই রীতা সৎ মায়ের সামনে হাত জোড় করে কাঁদতে শুরু করে। সে একদমই বুঝতে পারেনি যে লেহেঙ্গাটা দিয়ার ছিল, কারণ সে যদি বুঝতে পারত তাহলে ভয়ের চোটে সে কোনোদিনও সেই লেহেঙ্গাটা স্পর্শ পর্যন্ত করতো না। কিন্তু দিয়ার কথা শালিনী দেবী বিশ্বাস করতে চায় না, কারণ সে তার সৎ মেয়েকে মারার একটা ভালো সুযোগ পেয়েছে, আর এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। মা, দয়া করে আমাকে মেরো না। আমি সত্যিই বুঝতে পারিনি যে লেহেঙ্গাটা বোনের।
আমার নয়। আমি ভেবেছি বাবা হয়তো আমার জন্য লেহেঙ্গাটা কিনে নিয়ে এসেছে আর সোফার উপর রেখে দিয়েছে, তাই আমি এই লেহেঙ্গাটা পরে ফেলেছি। আমি এক্ষুনি এই লেহেঙ্গাটা খুলে দিয়াকে দিয়ে দিচ্ছি, কিন্তু দয়া করে আমাকে লাঠির বাড়ি মেরো না মা। তুই কি করে ভাবলি যে তুই এই লেহেঙ্গাটা খুলে দিবি আর আমি আমার মেয়েকে এই লেহেঙ্গাটা আবার পরতে দেব? তোর গায়ের স্পর্শ একবার এই লেহেঙ্গাতে লেগে গেছে, সুতরাং আমি এই লেহেঙ্গা আমার মেয়েকে আর পরতে দেব না, তবে তোকেও পরতে দেব না। তখনই সেখানে দিয়া মোটা লাঠি নিয়ে চলে আসে আর শালিনী দেবী প্রথমে সেই লাঠিতে ভালো করে সর্ষের তেল মাখায় আর সেই লাঠি দিয়ে সপাং সপাং করে রিতাকে মারতে শুরু করে। রিতা তাড়াতাড়ি করে সেই লেহেঙ্গা খুলে তার মায়ের হাতে দিয়ে দেয় আর শালিনী দেবী সেই লেহেঙ্গায় কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। নিজের সৎ মায়ের এরকম রাগান্বিত অবস্থা দেখে রিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, আগের দিন তুমি তো রিতার উপর রেগে গিয়ে অত দামি লেহেঙ্গাতে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দিলে, কিন্তু তুমি ভেবে দেখেছো আমাকে তো আবার লেহেঙ্গা কিনে দিতে হবে? চলো আজকে আমি আর তুমি দুজনে গিয়ে আমার বিয়ের লেহেঙ্গাটা কিনে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে চল, আমিও সেটাই ভাবছিলাম। এই বলে তারা মা এবং মেয়ে দুজনে মিলে ব্রাইডাল লেহেঙ্গা কিনতে চলে যায়। তারা দোকানে গিয়ে সব লেহেঙ্গা দেখে, তার মধ্যে একটা দামি লেহেঙ্গা পছন্দ করে আর দিয়া সেই লেহেঙ্গাটা কিনবে বলে বায়না করে। ঠিক এমন সময় দোকানদার সেখানে চলে আসে। ম্যাডাম, এই লেহেঙ্গাটা দয়া করে পছন্দ করবেন না, কারণ আগে থেকে এই লেহেঙ্গাটা বুক হয়ে গেছে, তাই আপনারা অন্য কোনো লেহেঙ্গা পছন্দ করুন। দেখুন, আমার মেয়ের এই লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি আপনাকে বেশি টাকা দেব, কিন্তু আমাদেরকে এই লেহেঙ্গাটা আপনাকে বিক্রি করতেই হবে। তাই লেহেঙ্গাটা যতই বুক হয়ে থাকুক না কেন, আমরা এই লেহেঙ্গাটা কিনবই। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, আমাদের দোকানের সিস্টেম এরকম নয়, কেননা একবার টাকা দিয়ে লেহেঙ্গা অগ্রিম বুক হয়ে গেলে পরে আমরা সেই লেহেঙ্গার বিক্রি করতে পারি না। আর যিনি লেহেঙ্গাটা এসে বুক করে গেছেন ওনার মেয়ের বিয়ে আপনার মেয়ের বিয়ের দিনই, তাই সরি ম্যাডাম, আমরা এই লেহেঙ্গাটা আপনাকে দিতে পারবো না। দোকানদারের মুখে এমন কথা শুনে শালিনী দেবী এবং দিয়ার একটু খটকা লাগে, তাই তারা জানতে চায় সেই লেহেঙ্গাটা কে বুক করে গেছে। আর সেই কাস্টমারের নাম জানার জন্য শালিনী দেবী দোকানদারকে সামান্য টাকা ঘুষ দেয়। মিস্টার শোভন বাবু ওনার মেয়ের বিয়ের জন্য 2000 টাকা দিয়ে লেহেঙ্গাটা বুক করে গেছেন আর বলেছেন যে বিয়ের আগে এসে বাকি টাকাটা আমাদেরকে দিয়ে উনি ওনার বড় মেয়ের জন্য লেহেঙ্গাটা নিয়ে যাবেন। দোকানদারের এমন কথা শুনে শালিনী দেবী নিজের রাগ ঠিক রাখতে পারে না, কিন্তু সে অনেক কষ্টে নিজের রাগ চেপে রেখে বাড়িতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই শোভন বাবু শালিনী দেবীর কাছে আসে। শোনো না, সামনেই তো আমাদের বড় মেয়ের বিয়ে, সুতরাং লোকজনদের আতিথেয়তা করার জন্য তুমি যে পরিমাণ টাকা দিয়েছিলে সেই টাকা দিয়ে আমি সবকিছু বুক করে এসেছি, কিন্তু তার জন্য আরো 20,000 টাকা এক্সট্রা আমার দরকার। তুমি যদি আমাকে দিতে তাহলে বাদবাকি বিয়ের কাজগুলো আমি সম্পূর্ণ করে ফেলতাম। আমি ভালো করে বুঝতে পারছি যে তোমার 20,000 টাকা কেন দরকার, আর আমাকে মিথ্যা কথা বলতে হবে না, কারণ লেহেঙ্গার দোকান থেকে আমি খোঁজ নিয়ে এসেছি তুমি তোমার বড় মেয়ের জন্য লেহেঙ্গা বুক করে এসেছো, সেই কারণে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে এখন 20,000 টাকা নিচ্ছ। তোমার লজ্জা করে না বেকার কোথাকার? তোমাকে মজা দেখাচ্ছি আমি, দাঁড়াও। মা, তুমি বাবাকে এসব কথা শুনিও না, কারণ বাবাকে তো কোনো কিছু বলে লাভ নেই। আমার মনে হয় তুমি যখন ওই লেহেঙ্গাটা জ্বালিয়ে দিয়েছিলে তখন রিতা বাবার কাছে লেহেঙ্গার জন্য আবদার করেছে, তাই তুমি রিতাকেই শাস্তি দাও। না না, রিতা এই ব্যাপারে কিচ্ছু জানে না, তোমরা দয়া করে রিতাকে শাস্তি দিও না, কারণ মেয়েটা এমনিতেই মার খেতে খেতে আধমরা হয়ে গেছে, তাই ওকে এখনো শাস্তি দিলেও আর বাঁচতে পারবে না। শোভন বাবুর কোনো কথা শালিনী দেবী শুনতে চায় না, তাই সে তখনই রিতাকে সেখানে ডাকে আর তার চুলির মুঠি ধরে তাকে মারতে শুরু করে। আর এভাবেই কোনো দোষ না করে রিতাকে মার খেতে হয়। এর ফলে রিতার মনের ভয়ভীতি আরো তীব্র হয়ে ওঠে। হে ঈশ্বর, আমি আর এই মার সহ্য করতে পারছি না, তুমি দয়া করে আমাকে রক্ষা করো, না হলে আমি একদিন মার খেতে খেতে মরেই যাব। আর আমার তো এমন একটা রুগ্ন ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে যে বিয়ের পর আমার বড় এই বাড়িতেই থাকবে, তাই আমার কপালে আর শান্তি নেই। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। রিতা এবং দিয়ার বিয়ের দিনও এগিয়ে আসে, কিন্তু সারা বাড়ি সেজে ওঠে শুধুমাত্র দিয়ার বিয়ের জন্য। অন্যদিকে রিতাকে কোনো জিনিসপত্র দেওয়া হয় না। শালিনী দেবী এবার নিজের মেয়ের জন্য কাস্টমাইজ করে খুব সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে নিয়ে আসে। আর অন্যদিকে রিতার বিয়ের জন্য, এই রিতা, এই নে, এটা তোর মরা মায়ের বিয়ের বেনারসি শাড়ি, তুই এই বেনারসি শাড়ি দিয়ে লেহেঙ্গা বানিয়ে বিয়ের দিন পরবি। আর শোন, যদি আমার মেয়ের বিয়েতে তোর জন্য কোনো অসুবিধা হয়েছে তাহলে তোকে কিন্তু আমি মেরে মেরে শেষ করে দেব। এই বলে শালিনী দেবী সেই বেনারসি শাড়ি রিতার মুখের উপর ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। রিতা সেই শাড়ি নিয়ে দর্জির দোকানে গিয়ে নিজের জন্য ব্রাইডাল লেহেঙ্গা বানিয়ে নিয়ে চলে আসে।
বিয়ের দিন দিয়া তার দামি ব্রাইডাল লেহেঙ্গা পরে খুব সুন্দর করে তৈরি হয়, আর অন্যদিকে রীতা তার মায়ের পুরানো বেনারসি শাড়ি দিয়ে বানানো লেহেঙ্গা পরে। কিন্তু দিয়া অত দামি লেহেঙ্গা পরে সাজলেও দেখতে সুন্দর লাগে রীতাকে, তাই সকলে মিলে রীতার প্রশংসা করতে শুরু করে। বা রীতা, তোকে কি সুন্দর দেখতে লাগছে, একেবারে তোর মায়ের মতো দেখতে লাগছে তোকে। তোর মা যদি আজকে বেঁচে থাকতো তাহলে তোকে দেখে খুবই খুশি হতো। আর এই দিয়াকে দামি লেহেঙ্গা পরেও তোর পাশে মোটেই মানাচ্ছে না। কাকিমা, তুমি চুপ করো আর এসব কথা বলো না, না হলে মা যদি এই কথাগুলো শুনতে পায় তাহলে আমাকে আবার মারবে। আমি আর বিয়ের দিন মার খেতে চাই না, এমনিতেই আমার সৎ মা আমার উপর সবসময় রেগে থাকে। রীতা সকলকে হাজার চুপ করাতে চাইলেও সকলেই রীতার প্রশংসা করছে দেখে শালিনী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সেই সময় প্রীতমের পরিবার এবং স্বপনের পরিবার বিয়ের জন্য মণ্ডপে চলে আসে, কিন্তু রীতাকে দেখা মাত্রই প্রীতমের তাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। আর অন্যদিকে দিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সে দিয়ার দিকে একবারও তাকায় না। এ কি কাকিমা, আপনার যে দুই মেয়ে আপনি তো আমাকে বলেননি, আর আমি তো হাজার বার দিয়ার ফটো দেখতে চাইলে আপনি দিয়ার ফটো আমাকে দেননি। তারপরে ফেসবুকে যখন আমি আপনার মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তখন আমি ওই মেয়েটার ফটো দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। ওই মেয়েটার নামের নিচে তো দিয়া নাম লেখা ছিল। আসলে রীতা দেখতে খুবই সুন্দর হওয়ায় দিয়া সবসময় রীতার উপর হিংসা করে, আর দিয়া রীতার ফটো নিয়ে নিজের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে। আর রীতার ফটো দিয়ে কিন্তু নিজের নাম দিয়ে ফেসবুকে দিয়া একটা প্রোফাইল খোলে, আর সেই প্রোফাইল দিয়ে সে প্রীতমের সঙ্গে গল্প করে। আর দিয়া ভাবে যে বিয়ের সময় প্রীতম যখন দিয়াকে বিয়ে করতে আসবে তখন আর সে দিয়াকে অস্বীকার করতে পারবে না। কিন্তু প্রীতম কিছুতেই দিয়াকে বিয়ে করতে চায় না। সে যেহেতু ফটো দেখে রীতাকে পছন্দ করেছে তাই রীতাকেই সে দিয়া হিসেবে চেনে, আর সেই জন্য এখন প্রীতম রীতাকেই বিয়ে করতে চায়। দিয়া, তুই এই কাণ্ড ঘটিয়েছিস। আর প্রীতম, তুমি যখন দিয়াকে বিয়ে করতে এসেছো তোমাকে দিয়াকেই বিয়ে করতে হবে। এটা তো রীতা, এ আমার সৎ মেয়ে আর একটা বদমাইশ মেয়ে। আমি বুঝতেই পারছি এই ইচ্ছে করেই এত সুন্দর সেজেগুজে এসেছে যাতে আমার মেয়েকে অপমানিত হতে হয়। এই বলে শালিনী দেবী রীতাকে সবার সামনে আবার থাপ্পড় মারতে যাবে তখনই প্রীতম তাকে আটকে নেয়। আর শোভন বাবু চুপ করে থাকতে পারে না, সে নিজের মেয়ের হয়ে প্রতিবাদ করে ওঠে। আমি যখন বলেছি আমি রীতাকে বিয়ে করব তার মানে রীতাকেই বিয়ে করব। এই কারণেই আপনার মেয়ে আমাকে সোশ্যাল মিডিয়াতে বারবার বলছিল যে ও বিয়ে করার জন্য আলাদা বাড়ি বুক করতে চাই, কিন্তু আমি সেই কথা মেনে নিইনি। আর এখন বুঝতে পারছি ও কেন বলছিল। প্রীতমের এই কথা শুনে সকলে চুপ করে যায়, আর শালিনী দেবীর রীতার উপর অত্যাচার এক নিমেষে বন্ধ হয়ে যায়। প্রীতম সকলের সামনে রীতাকে বিয়ে করে, ফলে রীতার জীবনের সমস্ত দুঃখ কষ্ট মিটে যায়। আর সে প্রীতমের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে খুবই সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। এভাবে রীতা তার সৎ মায়ের হাত থেকে রক্ষা পায়। সুতপা দেখতে ভীষণ সুন্দরী ছিল, বিশেষ করে তার ফর্সা মুখে সুন্দর গোলাপি ঠোঁট সৌন্দর্যের এক অন্য মাত্রা দান করে। তার ঠোঁট গোলাপি, গোলাপের থেকেও বেশি গোলাপি, আর অত্যন্ত কোমল প্রকৃতির। তাই সে যতই যুবতী হতে থাকে ততই সে দেখতে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। তাই সুতপা সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার করে। সে কলেজে পড়াশোনা করার জন্য ভর্তি হলে কলেজের প্রত্যেকটা ছেলেরই সুতপার দিকে নজর থাকে, তাই তারা প্রত্যেকেই সুতপার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সুতপা বিশেষভাবে কাউকে পাত্তা দেয় না। একদিন সুতপা তার বান্ধবীদের সঙ্গে ক্লাস করতে যায়, এমন সময় প্রফেসর শুভেন্দু ক্লাস করাতে আসে। এমন সময় রাজ ভীষণ পরিমাণে সুতপাকে বিরক্ত করতে শুরু করে। রাজ একেবারেই তাদের প্রফেসরের দিকে লক্ষ্য করে না। এই সুতপা, তোর ঠোঁটগুলো কি সুন্দর রে, তোর একটু ইচ্ছা করে না বল যে এত সুন্দর ঠোঁট নাড়িয়ে আমার সাথে একটু কথা বলতে? আমি তোর সাথে বন্ধুত্ব করবে বলে তো পাগল হয়ে যাচ্ছি। অসভ্যতামির একটা সীমা থাকে রাজ, আর তুই জানিস না মেয়েদের অনুমতি ছাড়া তাদের চেহারার উপর কমেন্ট করা আইনত অপরাধ। সুতরাং তুই ভুলেও আমার গোলাপি ঠোঁটের উপর কোনো কমেন্ট করবি না। এত রেগে যাচ্ছিস কেন? এত সুন্দর এরকম নরম গোলাপি ঠোঁটে রাগি রাগি কথা মোটেই মানাই না। তাই আমি চাই তুই কলেজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমার সাথে দেখা কর, তারপর আমি তোকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। সুতপা এই কথা শুনে খুবই রেগে যায়, কিন্তু তার কিছু বলার আগেই সেখানে প্রফেসর শুভেন্দু চলে আসে। প্রফেসর শুভেন্দু রাজকে বাজেভাবে তিরস্কার করে। গেট আউট অফ মাই ক্লাস রাজ, তুমি আমার ক্লাসে বসে আমার সামনে একটা মহিলা স্টুডেন্টকে তার পিঙ্ক লিপস নিয়ে টিজ করছো। ছি ছি ছি, আমি তোমার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে তোমাকে কলেজ থেকে বের করে দেবো। রাজ প্রফেসরের মুখে এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায়।
আই এম সরি স্যার, আপনি যে ক্লাসে ঢুকেছেন আমি দেখতে পাইনি, আর আমার সুতপাকে এইভাবে টিজ করা উচিত হয়নি। আপনি প্লিজ প্রিন্সিপাল স্যারের কাছে আমার নামে কমপ্লেন করবেন না। আই এম সরি সুতপা। সুতপা প্রফেসর শুভেন্দুর এরকম বাহাদুরি দেখে খুবই খুশি হয়, তাই সে তাদের প্রফেসরকে ধন্যবাদ জানায়। প্রফেসর শুভেন্দু কিছুক্ষণ পর ক্লাস করিয়ে চলে গেলে সুতপা এবং তার বান্ধবীরা ঠিক করে যে আজকে তারা একটা শপিং মলে শপিং করতে যাবে। এই সুতপা, চল না আজকে আমরা স্টার মলে শপিং করতে যাই। ওখানে লিপস্টিকের উপর খুব ভালো ভালো অফার দিচ্ছে, আমরা অফারে অনেক ভালো ভালো লিপস্টিক কিনতে পারবো। তাই নাকি? তাহলে আমিও আমার পিঙ্ক লিপসের জন্য অনেক গোলাপি গোলাপি লিপস্টিক কিনে নেব। আমার গোলাপি ঠোঁটে গোলাপি লিপস্টিক পরলে গোলাপি ঠোঁট দুটোকে আরো সুন্দর দেখায়। তোর ঠোঁট একেই গোলাপি, তার উপরে তুই আবার গোলাপি লিপস্টিক কিনবি? ইস, তোর মতো যদি আমার ঠোঁট এরকম পিঙ্ক কালারের হতো তাহলে আমি এতদিনে একসঙ্গে অনেকগুলো ছেলেকে পটিয়ে নিতাম। কিন্তু দুঃখের বিষয় হলো তুই এখনো সিঙ্গেলই রয়ে গেছিস। নীলিমা, তুই প্লিজ আমার গোলাপি ঠোঁটের উপর কোনো নজর দিস না। আর এবার দয়া করে শপিং করতে যাবি কিনা বল। সব সময় শুধু ছেলে পটানোর কথা বলি। চল তাড়াতাড়ি, না হলে দেখবি আমাদের যাওয়ার আগে সব পিঙ্ক লিপস্টিক শেষ হয়ে গেছে। এই বলে সুতপা এবং নীলিমা বাসে করে স্টার মলের দিকে চলে যায়। সেখানে গিয়ে সুতপা নিজের গোলাপি ঠোঁটের জন্য খুব সুন্দর সুন্দর গোলাপি লিপস্টিক কেনে। সুতপা শোরুমের মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে সেই গোলাপি লিপস্টিক নিজের ঠোঁটে পড়ে। শোরুমের সকলেই সুতপার গোলাপি ঠোঁটের দিকে হা করে তাকিয়ে থাকে। সুতপা এবং নীলিমা যখন শপিং করে বেরিয়ে যাবে তখন তারা দেখে যে তাদের প্রফেসর শুভেন্দু শপিং মলে শপিং করতে এসেছে। সুতপা তাদের প্রফেসরকে দেখে খুবই খুশি হয়। স্যার, আপনিও শপিং করতে এসেছেন? আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি স্যার। আর আজকে সকালে আপনি যেভাবে আমাকে ক্লাসে হেল্প করলেন, সত্যি আপনাকে সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। না না ঠিক আছে, তোমার জন্য আমি এটা তো করতেই পারি। আর একটা কথা বলি, কিছু মনে করবে না, তোমার ঠোঁট ওই গোলাপি লিপস্টিকটা খুব সুন্দর লাগছে, তুমি সত্যিই খুব সুন্দরী। প্রফেসর শুভেন্দুর এমন কথা শুনে সুতপা ভীষণ লজ্জা পেয়ে যায়। তারা দুজনে সেদিনই মনে মনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। দেখতে দেখতে দুজনের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব গড়ে ওঠে আর তারা দুজনে একে অপরের নাম্বারও এক্সচেঞ্জ করে। প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা তারা গল্প করতে থাকে। একদিন শুভেন্দু সুতপাকে বিয়ে করার প্রস্তাব দেয়। সুতপা, আমি মাকে আর বোনকে তোমার ফটো দেখিয়েছি, ওরা তোমার গোলাপি ঠোঁট দেখে পুরো অবাক হয়ে গেছে আর তোমার সৌন্দর্যে পুরোপুরি মুগ্ধ। তাই তুমি তোমার পরিবারের অনুমতি নিয়ে আমাকে কি বিয়ে করবে? হ্যাঁ নিশ্চয়ই শুভেন্দু, আমি তোমাকে বিয়ে করব। কারণ তোমার মতো এত বড় একটা কলেজের নামকরা প্রফেসর আমাকে বিয়ে করতে চাই, এর থেকে বেশি সৌভাগ্যের আর কি হতে পারে বলো? কিন্তু তোমাকে বিয়ের পর আমার গোলাপি ঠোঁটের জন্য আমাকে অনেক অনেক গোলাপি লিপস্টিক কিনে দিতে হবে, দেবে তো? আচ্ছা ঠিক আছে, একবার বিয়েটা হতে দাও, তোমার সুন্দর গোলাপি ঠোঁট দুটোকে আমি গোলাপি লিপস্টিক পরিয়ে আরো ভালো সুন্দর করে তুলবো। কিছুদিনের মধ্যেই শুভেন্দুর সঙ্গে সুতপার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের দিন সকল আত্মীয় স্বজনরা সুতপার এরকম গোলাপি সুন্দর ঠোঁটের জন্য তার অনেক অনেক প্রশংসা করে। এর ফলে শুভেন্দুর মা লালি দেবীর গর্বে একেবারে বুক ফুলে ওঠে। শুভেন্দু তার মা লালি দেবী এবং একমাত্র বোন ময়নার সঙ্গে থাকতো, কিন্তু ময়না খুব একটা সুন্দরী ছিল না, এমনকি তার ঠোঁটও সুতপার মতো গোলাপি নয়। তাই সে তার বৌদির ঠোঁট দেখে অনেক হিংসা করে। বিয়ের পর, বৌমা, আজকে আমার বান্ধবীরা তোমাকে দেখতে আসবে, তাই তুমি সুন্দর করে সেজে গুজে থাকবে। আর পারলে নিজের সুন্দর গোলাপি ঠোঁটে বেশি বেশি করে গোলাপি লিপস্টিক পরে নিও, তাহলে তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে মা, আমি সুন্দর করে আমার গোলাপি ঠোঁটে বেশি বেশি করে গোলাপি লিপস্টিক পরবো। কিন্তু আমার সবকটা গোলাপি লিপস্টিক অনেক পুরানো হয়ে গেছে, আর আপনার ছেলে আমাকে বলেছিল বিয়ের পর আমাকে গোলাপি লিপস্টিক কিনে দেবে, কিন্তু এখনো আমাকে একটাও লিপস্টিক কিনে দেয়নি জানেন। সে কি, আমি আমার ছেলেকে এক্ষুনি ফোন করে বলছি যাতে ও তোমাকে তোমার পছন্দের অনেক লিপস্টিক কিনে দেয়। তুমি বরং ওর সঙ্গে যাও আর নিজে পছন্দ করে লিপস্টিক কিনে নিয়ে এসো, কারণ আমি চাই আমার বৌমার গোলাপি ঠোঁটগুলো যেন আরো সুন্দর দেখায়। এই বলে লালি দেবী তার ছেলেকে ফোন করে তার বৌমাকে লিপস্টিক কিনে দেওয়ার কথা বলে। ফলে সুতপা খুবই খুশি হয়। শুভেন্দু তার বউকে অনেক নামি দামি ব্র্যান্ডের গোলাপি গোলাপি লিপস্টিক উপহার দেয়। সুতপা খুশি মনে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে সেই সুন্দর সুন্দর গোলাপি লিপস্টিক গুলো একসঙ্গে নিজের ঠোঁটে মেখে নেয়। লালি দেবীর বান্ধবীরা যখন সুতপার এরকম সুন্দর গোলাপি ঠোঁট দেখে তারা একেবারে হিংসায় জ্বলে ওঠে। তুই ভাগ্য করে এরকম বৌমা পেয়েছিস, না হলে এখনকার দিনের মেয়েদের এরকম সুন্দর গোলাপি ঠোঁট কোথাও দেখতে পাওয়া যায় না। সব মেয়েগুলোকে দেখি সিগারেট খেয়ে খেয়ে ঠোঁটগুলো একেবারে কালো করে ফেলেছে।
এই তোরা আমার বৌমার সুন্দর গোলাপি ঠোঁটের দিকে নজর দিবি না কিন্তু। আর আমার বৌমার কোনো বদ অভ্যাস নেই, তাই জন্যই তো এত সুন্দর। ওসব বাজে মেয়েরাই সিগারেট খায়, আর আমার বৌমা যেমন ভালো তেমনই ও দেখতেও ভালো। এভাবেই সবাই মিলে সুতপার ঠোঁটের অনেক প্রশংসা করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন সুতপা নিজের ঠোঁটকে আরো গোলাপি করার জন্য লেবু, মধু এবং চিনি দিয়ে সুন্দর করে ঠোঁটের পরিচর্যা করে, আর সবসময় ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক পরে থাকে। একদিন সুতপা আয়নার সামনে বসে গোলাপি লিপস্টিক পরছে, এমন সময় পিঙ্ক লিপস সবসময় তোমায় করছে মিস। পিঙ্ক লিপস আমার বিউটিফুল পিঙ্ক লিপস আমি আমার হাজবেন্ডকে দেব ফ্লাইং কিস, আমার সুন্দর পিঙ্ক লিপস। সুতপা গান করতে করতে নিজের ঠোঁটে গোলাপি লিপস্টিক পরছে, এমন সময় ময়না তার ঘরে চলে আসে। ননদকে দেখা মাত্রই সুতপা তার গান থামিয়ে দেয়। ময়না তার বৌদির ড্রেসিং টেবিলে রাখা নামি দামি গোলাপি লিপস্টিকের ভান্ডার দেখে হা করে সেই দিকে একেবারে তাকিয়েই থাকে। বৌদি, তোমার কাছে কত সুন্দর সুন্দর লিপস্টিক আছে, আর তোমার এই গোলাপি ঠোঁটে এত সুন্দর লিপস্টিক সত্যিই ভালো মানায়। আচ্ছা বৌদি, তুমি আমাকে একটা লিপস্টিক দেবে গো? আমি কলেজে পড়ে যাব, কারণ কলেজে না আমার একটা বড় ফাংশন আছে। আমি ভেবেছি তোমার কাছ থেকে একটা লিপস্টিক নিয়ে যাব। হ্যাঁ নিশ্চয়ই দেবো, আমার যে লিপস্টিক আছে সবই তো তোমার। এই নাও, তুমি আমার সব থেকে দামি লিপস্টিকটা কলেজে পরে যাও। আর হ্যাঁ, আমাকে এটা ফেরত দিও কিন্তু, কারণ তোমার দাদা বিয়ের দিনকেই আমাকে এই লিপস্টিকটা প্রথম উপহার দিয়েছিল। ঠিক আছে বৌদি, আমি কলেজ থেকে ফিরে এসেই তোমাকে তোমার লিপস্টিকটা দিয়ে দেব, কারণ সারাদিন কলেজে থাকবো তো, তাই বারে বারে আমার ঠোঁটের উপরে এই লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হবে। এই বলে ময়না তার বৌদির কাছ থেকে লিপস্টিকটা নিয়ে নেয়। সে তার ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো ঠোঁটের উপর যতই গোলাপি লিপস্টিক দিক না কেন, তার ঠোঁট তার বৌদির মতো কিছুতেই গোলাপি হতে চায় না। তাই সে নিজের রূপের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে যখন এরকম কালো ঠোঁটে গোলাপি লিপস্টিক পরে কলেজে যাবে, এমন সময় তার দাদা এবং বৌদি ময়নার দিকে তাকিয়ে হেসে ওঠে। ময়না, তুই যতই তোর বৌদির থেকে গোলাপি লিপস্টিক নিয়ে পড়িস না কেন, তোর বৌদির ঠোঁট কিন্তু অনেক বেশি সুন্দর। আমার বউয়ের মতো সুন্দর গোলাপি ঠোঁট আর কারোরই হতে পারে না, বুঝেছিস? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আর আমার এরকম পিঙ্ক লিপস একদম গড গিফটেড। ময়না, আমি বলি কি, তুমি এরকম গোলাপি লিপস্টিক না পরে হালকা খয়েরি রঙের লিপস্টিক পরতে পারো, কারণ তোমার ঠোঁটে বেশি মানাবে। কারণ এরকম গোলাপি লিপস্টিক আমার গোলাপি ঠোঁটের জন্যই তৈরি। সবার ঠোঁট তো আর সমান হয় না, তাহলে আর কি করা যাবে? এখন যখন গোলাপি লিপস্টিকটা পরেই ফেলেছি, তাহলে এটা সাথে করে নিয়ে যাই, রাত্রিবেলা এসে তোমাকে দিয়ে দেব। ময়না তার দাদা বৌদির কথা সহজেই হেসে হজম করে নেয়, কিন্তু সে মনে মনে ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে। সে কিছুতেই তার বৌদির অহংকারী কথাবার্তা সহ্য করতে পারে না, তাই সে আর বেশি কথা না বলেই কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রাত্রিবেলা বাড়িতে ফিরে এসে সে তার বৌদিকে দামি গোলাপি লিপস্টিকটা ফেরত দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সবাই মিলে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। আজকে আমি আমার বরের দেওয়া গোলাপি দামি লিপস্টিকটা পরে বিয়ে বাড়িতে যাব, তাহলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে আর আমার অনেক প্রশংসা করবে। এই বলে সুতপা বেশি করে ঠোঁটের মধ্যে গোলাপি লিপস্টিক খুঁজতে থাকে, আর তার গোলাপি ঠোঁট ভয়ঙ্কর রকমের গোলাপি হয়ে ওঠে, কিন্তু তবুও তার মন ভরে না। তাই সে বেশি বেশি করে গোলাপি লিপস্টিক লাগাতে থাকে। গোলাপি লিপস্টিক লাগিয়ে সেজে গুজে সে তার পরিবারের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বিয়ে বাড়িতে যাওয়া মাত্রই হঠাৎ করে সুতপার গোলাপি ঠোঁট ভীষণ পরিমাণে কালো রঙের হয়ে যায়। এই বৌমা, তোমার এরকম গোলাপি ঠোঁট হঠাৎ করে কাকের গুয়ের মতো কালো হয়ে গেল কি করে? তার মানে তুমি কি সেদিন ইচ্ছা করে তোমার কালো ঠোঁটে বেশি করে গোলাপি লিপস্টিক লাগিয়ে রেখেছিলে, যাতে তুমি অনেক প্রশংসা পাও? ছি ছি লালি, তোরা এরকম মিথ্যাবাদী যে তুই তোর বৌমার গোলাপি ঠোঁট নিয়ে মিথ্যা কথা বলেছিস। বিশ্বাস করুন, আমার ঠোঁট এরকম কালো নয়। আমি বুঝতে পারছি না আমার ঠোঁট হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে কেন। শুভেন্দু, প্লিজ তুমি কিছু একটা করো। আমার গোলাপি ঠোঁট একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আর আমার ঠোঁট ভীষণ জ্বালা পোড়াও করছে। বেশ হয়েছে, নিজের গোলাপি ঠোঁট নিয়ে সবসময় অহংকার করা আর আমাকে ছোট করা বেরিয়ে যাবে একেবারে। তোমার ঠোঁট এবার আমার ঠোঁটের থেকেও বেশি কালো হয়ে যাবে। আসলে সেদিন ময়না কলেজ থেকে ফেরার পথে ইচ্ছা করে দোকান থেকে বিষাক্ত কালো রং কিনে তার বৌদির পিঙ্ক লিপস্টিকের মধ্যে মিশিয়ে দেয়, আর সেই লিপস্টিকের উপর গোলাপি রং করে দেয়।
তাই সুতপা সেই লিপস্টিক দেখে কিছুই বুঝতে পারে না যে তাতে বিষাক্ত কালো রং মেশানো আছে। আর আজকে সুতপা সেই বিষাক্ত লিপস্টিক পরে বিয়ে বাড়িতে চলে আসে। সুতপা সেনসিটিভ গোলাপি ঠোঁট কৃত্রিম বিষাক্ত কালো রং সহ্য করতে পারে না, তাই তার ঠোঁট এরকম বিচ্ছিরি কালো রঙের হয়ে যায়। বৌমা, তার মানে তুমি সবসময় এরকম গোলাপি লিপস্টিক পরে থাকো আর আমাদেরকে ঠকাও? তোমার ঠোঁট তার মানে সত্যি গোলাপি রঙের নয়, তাই তো? বিশ্বাস করুন, আমার ঠোঁট সত্যিই গোলাপি রঙের, কিন্তু কেন এমন কালো হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাকে ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত। শুভেন্দু, প্লিজ তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার ঠোঁট না হলে নষ্ট হয়ে যাবে। শুভেন্দু আর দেরি না করে তার বউকে নিয়ে ডাক্তারখানায় চলে যায়। ডাক্তারবাবু ভালো করে সুতপার এরকম কালো হয়ে যাওয়া ঠোঁটের কারণ চিকিৎসা করে। শুভেন্দু, আপনার মিসেসের ঠোঁট খুব সেনসিটিভ, আর ওনার ঠোঁট এমনিতেই ন্যাচারালি অনেক গোলাপি, কিন্তু উনি এখন এমন ধরনের বিষাক্ত লিপস্টিক নিজের ঠোঁটে মেখেছেন যার ফলে ওনার ঠোঁট একেবারেই কালো হয়ে গেছে। ডাক্তারবাবুর এমন কথা শুনে সুতপা ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে, কারণ সে তার গোলাপি ঠোঁটকে বড্ড ভালোবাসে। সুতপা এখন ভালো করেই বুঝতে পারে যে তার ননদ ইচ্ছা করে তার লিপস্টিকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে যাতে সুতপার গোলাপি ঠোঁট নষ্ট হয়ে যায়। ময়না, আমি আজকে যে লিপস্টিকটা পরেছিলাম, কিছুদিন আগে সেই লিপস্টিকটা তো আমি তোমাকে দিয়েছিলাম, আর আজকে সেই লিপস্টিকটা পরেই আমার ঠোঁট এরকম হয়ে গেছে। তার মানে তুমি ইচ্ছা করে আমার ঠোঁটের উপর হিংসা করে আমার গোলাপি ঠোঁট কালো করে দেওয়ার চেষ্টা করেছো। যা করেছি বেশ করেছি। তোমার ঠোঁট যখন কালো হয়ে গেছে তখন তুমি আর কখনো কোনো অহংকার করতে পারবে না। আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্যও থাকলো না। আমার ঠোঁট কালো আর তোমার ঠোঁটও কালো। ময়নার এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ময়নার পরিবারের সকলেই তাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। শুভেন্দু তার বউয়ের গোলাপি ঠোঁট ঠিক করার জন্য শহরের বড় ডাক্তারকে দিয়ে সুতপার ঠোঁটে প্লাস্টিক সার্জারি করায়। ধীরে ধীরে সুতপার ঠোঁট আবার আগের মতো গোলাপি এবং সুন্দর হয়ে যায়। কিন্তু সুতপা এখন আর কখনোই নিজের গোলাপি ঠোঁটের জন্য অহংকার করে না।